ঘুমটা অর্ণবের বরাবরই বেশ গাঢ়। এক ঘুমেতেই রাত কাবার হয়ে যায়। সেদিন রাতেও বেশ ভালোই ঘুমোচ্ছিল সে। হঠাৎই ভেজা ভেজা বরফ শীতল বাতাসের একটা ঝাপটা তাকে কাঁপিয়ে দিয়ে যায়। সাথে সাথেই বাতাসের তীব্র নোনা ভাবটাও অনুভব করে সে, যেন পাশেই রয়েছে এক সমুদ্র। সে সজাগ হয়ে উঠে বসে। অর্ণব বলে ওঠে, কি কি সব হচ্ছে আমার সাথে? স্বপ্ন দেখলাম নাকি নাকি মনের ভুল? অফিসে কাজের চাপটাও কদিন একটু বেশি যাচ্ছে, সাথে আজকের খাওয়াটা মনে হচ্ছে বেশ গুরুপাক হয়ে গেছে। না, সবই তো স্বাভাবিকই আছে, ঠিকই তো আছে। মনের ভুল ভেবে আবার ঘুমিয়ে পড়ে সে। কিন্তু বারবার একই রকম অনুভবে ভেঙে যেতে থাকে তার ঘুম। বেশ কয়েকবার এরকম হওয়ার পর হঠাৎই তার চোখ চলে যায় নতুন কেনা ছবিটার দিকে। আরে আরে ছবিটা একটু তুলছে কি? ভালোভাবে দেখবার জন্য সে ছবিটার দিকে এগিয়ে যায়। দারুণ বিস্ময়ে আর অজানা আশঙ্কায় কয়েক পা পিছিয়ে আসে অর্ণব। তার মুখ দিয়ে একটা অস্ফুট শব্দ বের হয়ে আসে। আরে ছবিটা দুলছে না, বরং ছবিটার ভিতরের বিক্ষুব্ধ সমুদ্রের ঢেউগুলো উথাল পাথাল করছে। শো শো শব্দ করে সবকিছু গ্রাস করতে এগিয়ে আসছে যেন। লবণাক্ত বাতাসের তীব্র ঝাপটাটা আবারও অনুভব করল অর্ণব। জানলার পর্দাগুলো কেঁপে কেঁপে উঠতে থাকে সেই হাওয়ার ধাক্কায়। পাক খেয়ে ঘুরতে থাকে সারা ঘরময়। লণ্ডভণ্ড হয়ে যেতে থাকে সমস্ত আসবাব। অর্ণবের পুরনো জিনিসপত্র সংগ্রহের শখটা অনেক দিনের। তেমন পছন্দের কিছু পেলে কিছুটা বেশি খরচ করতেও তার কার্পণ্য নেই। তার নিজের মোটা মাইনের চাকরিটা ছাড়াও বেশ কিছু পৈতৃক সম্পত্তির অধিকারী অবিবাহিত অর্ণবের আর্থিক সঙ্গতি নেহাত মন্দ ছিল না। সাধ আর সাধ্যের মাঝেও তাই ছিল না কোনো অন্তরায়। তাই স্থানীয় একটি কিউরিও শপে তার বেশ কদর ছিল। নানা কাজে ব্যস্ত থাকায় কিউরিও শপটায় বেশ কিছুদিন যেতে পারেনি অর্ণব। তাই একটা ছুটির দিনে সে ভাবল, অনেকদিন তো যাওয়া হয়নি, যাই ঘুরেই আসি আজ একবার, দেখা যাক পছন্দসই কিছু এলো কিনা। যেমন ভাবা তেমনি কাজ। কিউরিও শপের মালিক সোমনাথ বাবু যথারীতি বেশ খাতির করে বললেন, আরে আরে, কি সৌভাগ্য অর্ণব বাবু যে, অনেকদিন আপনার দেখা পাইনি। আসুন আসুন আসুন, বেশ কিছু ভালো ভালো অ্যান্টিক পিস এসেছে কালই। দেখুন তো কোনটা কোনটা পছন্দ হয় আপনার। আপনার মশাই জহুরি চোখ, সেই যে গেলবারে ফুলদানিটা নিলেন, একবারে ফার্স্ট ক্লাস জিনিস। হ্যাঁ, ভদ্রতার খাতিরে অর্ণব বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, ওই কিছু কাজে কয়েকদিন একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই এদিকে আর আসা হয়ে ওঠেনি। তা অ্যান্টিক যা কিছু সংগ্রহের সে সবই তো আপনাদের দোকান থেকেই আমি বরাবর নিয়ে আসছি। তা অন্য জায়গায় ঠিক মনের মতো হয় না আমার। এরপর সোমনাথবাবু অনেক কিছু দেখালেন অর্ণবকে, যদিও সেই সব জিনিস বিশেষ করে মনে ধরল না তার। তারপর হঠাৎই একটা ছবিতে চোখ আটকে গেল অর্ণবের। ছবিটা একটা বিক্ষুব্ধ মহাসাগরের। অসাধারণ শৈল্পিক নৈপুণ্যে ফেনিল জলরাশির গগনচুম্বী আস্ফালন আর অনন্ত অতলান্ত পরিব্যাপ্তি একদম জীবন্ত হয়ে উঠেছে। অর্ণব মুগ্ধ হয়ে দেখতে থাকে ছবিটা। প্রত্যেক অ্যান্টিক জিনিসেরই একটা আকর্ষণীয় ইতিহাস থাকে, আর কিউরিও শপের মালিক তো আরোই রং জড়াতে চাইবেন দাম বাড়ানোর জন্য, সেটাই স্বাভাবিক।
এই ছবিটির ক্ষেত্রে তেমনটা কিন্তু হলো না। সোমনাথবাবু খুব বেশি তথ্য দিতে পারলেন না। কেবল জানা গেল, শোনা যায় এটি সপ্তদশ শতাব্দীর কোনো এক অজ্ঞাত পরিচয় ইউরোপিয়ান চিত্রকরের সৃজন, যিনি নাকি নাবিকও ছিলেন। তার জীবনটা বড্ড রহস্যাবৃত, খুব বেশি কিছু জানাও যায় না। তার মৃত্যুটাও ভারী অকস্মাৎ আর অদ্ভুত। আরও একটা কিছু বলতে গিয়েও সোমনাথবাবু এড়িয়ে গেলেন যেন। অর্ণব জিজ্ঞেস করে, কিছু কি বলবেন? সোমনাথবাবু আর কিছুই ভাঙালেন না। নামমাত্র দামেই ছবিটা পেয়ে যায় অর্ণব। দারুণ খুশি মনে বাড়ি ফিরে ছবিটা সে বেডরুমের দেওয়ালে একটা পছন্দসই জায়গায় টাঙিয়ে দেয়। সেদিন রাতে আর তেমন বেশি কিছু না হলেও স্বাভাবিক কারণেই আর ঘুম আসেনি অর্ণবের। কিছুক্ষণ ছবিটার সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সে দেখেছিল ছবিটা ধীরে ধীরে স্পন্দনহীন স্বাভাবিক হয়ে এলো। নানা রকমের চিন্তা করতে করতে বাকি রাতটুকু কেটে যায় তার। পরদিন অফিসের কাজকর্মে অনেকটাই ফিকে হয়ে আসে অর্ণব। গত রাতের অস্বাভাবিক স্মৃতিটুকু আর সকলে তাকে অপ্রকৃতিস্থ ভাববে, এই ভেবেই সে আর কারোর সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করে না। দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে চাইল সেটাকে। কিন্তু হায়, মানুষ ভাবে এক আর হয় আর এক। রাতে ঘুমোতে গিয়ে আবার সেই একই অস্বস্তিতে ঘুম ভেঙে যায় অর্ণবের। সে স্থির করে ব্যাপারটাকে মোটেই আমল দেবে না। মোটা চাদর ভালোভাবে মুড়ি দিয়ে অন্যদিকে ফিরে সে ঘুমোতে চেষ্টা করে, কিন্তু এরপর যেটা শুরু হয় তার জন্য মোটেই প্রস্তুত ছিল না সে। অর্ণব, তুমি আসবে না আমার কাছে? সাপের বাঁশির মতো ঋণ ঋণে একটা নারী কণ্ঠস্বর তার নাম ধরে ডাকতে থাকলো। অর্ণব, তুমি আসবে না আমার কাছে? প্রথম দিকটায় সমুদ্রের গর্জনের আওয়াজে অস্পষ্ট ছিল সে আহ্বান। ক্রমশ সেটা স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠল। অর্ণব, তুমি আসবে না আমার কাছে? নেশা ধরানো সে ডাকে সাড়া না দিয়ে থাকা যায় না বেশিক্ষণ। নিজের উপর সমস্ত নিয়ন্ত্রণ চলে যেতে থাকে অর্ণবের। সেই সম্মোহিনী নারী কণ্ঠস্বরের আহ্বানে যন্ত্রচালিতের মতো সেই ছবিটার কাছে পৌঁছায় অর্ণব। আজ কিন্তু সেই চঞ্চল সমুদ্রটা অনেকাংশে শান্ত, যেন শিকার ধরার ঠিক আগে ওঁত পেতে থাকা সাপদ। মন্ত্রমুগ্ধের মতো অর্ণব দেখতে থাকে সেই জলরাশির নির্দিষ্ট ছন্দে পাক খেতে খেতে একটা মানবাকৃতির রূপ নিচ্ছে। ধীরে ধীরে সেটা একটা অপূর্ব নারীর প্রতিচ্ছবি হয়ে উঠল। ইতিমধ্যে অর্ণবের বিচার বুদ্ধি সম্পূর্ণ লোপ পেয়েছে। মায়াবিনী অপছায়া তখন ঝিম ধরানো কণ্ঠে বলে চলেছে, কত শত বছর ধরে শুধু তোমার জন্যই তো প্রতীক্ষা করছি অর্ণব। এসো, এসো অর্ণব, আমার কাছে এসো। মোহগ্রস্ত উন্মাদ প্রায় অর্ণব আকুল কণ্ঠে বলে ওঠে, কিন্তু 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 তুমি তুমি যে ছবির মধ্যে, আমি আমি যাব কেমন করে তোমার কাছে? এই শুনে সেই কুহকিনী রক্ত জল করে দেওয়া অনৈসর্গিক কণ্ঠে হেসে ওঠে। তারপর বলে, তুমি তো অর্ণব, অর্ণব মানে তো সাগর। এসো, ছবির মহাসাগরে নিজেকে মিশিয়ে দাও। এসো।
সে কেমন করে সম্ভব হবে কিছুই ভেবে পায় না অর্ণব। আবার একটা পৈশাচিক হাসি হেসে সেই সর্বনাশী বলে ওঠে, অর্ণব, আমি তবে তোমার কাছে আসি। অর্ণব হতবুদ্ধির মতো তাকিয়ে থেকে হালকা ঘাড় নাড়ে। হঠাৎই সে ছবির সমুদ্রটা আবার উত্থাল হয়ে ওঠে। মিলিয়ে যায় নারীরূপী অপছায়া। সর্বগ্রাসী খিদে নিয়ে সেই ছবিটা থেকে শোঁ শোঁ শব্দে বেরিয়ে এসে অনন্ত জলরাশি ঘরটাকে গিলে নিতে থাকে। বুক পর্যন্ত ডুবে যাওয়া অর্ণব কাতর কণ্ঠে চিৎকার করে ওঠে। কোথায় কোথায় গেলে তুমি? ঠিক তখনই তার পাশ থেকে হিস হিসে কণ্ঠ বলে ওঠে, এই তো আমি অর্ণব, তোমার নিতেই তো এসেছি। তোমারই কথা মতন এসো। দারুণ আতঙ্কে অর্ণব দেখে একটা মাথা জলের তলা থেকে উঠে এসেছে। না, সেই সুন্দরী রমণী নয়, একটি মূর্তিমান বিভীষিকা। নারকীয় তার মুখমণ্ডলে অপার্থিব জিঘাংসা। মাথায় চুলের পরিবর্তে হাজারটা বিষাক্ত সাপ ছোবল মারতে উদ্যত। অর্ণব, এসো, আমার কাছে এসো অর্ণব, এসো। আর্তনাদ করার সময়টুকু পায় না অর্ণব। বিষাক্ত শতাধিক নারকীয় চুম্বনে ঢলে পড়ে অভিশপ্ত অবগাহনে। অস্বস্তিটা ক্রমশ বেড়ে উঠছে। আর সহ্য করতে পারছে না অনিরুদ্ধ। উফ উফ, কি গরম! উফ, কি প্রচন্ড গরম! উফ। অদূরের জ্বলন্ত লাভা যেন ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে। সর্বাঙ্গ ঘামে ভিজে উঠেছে তার। সাথে উত্তরোত্তর বাড়তে থাকা বিষাক্ত মাংস পচা দুর্গন্ধে তার বমি পেয়ে যাচ্ছে। তার অর্ধচেতন মন তাকে বারবার ভরসা দিতে চায়। এটা তো সেই দুঃস্বপ্নটা যেটা গত বেশ কয়েক মাস ধরে অনিয়মিতভাবে দেখে আসছে সে। অস্বস্তিটা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেলে ঘুমটা আপনা থেকেই প্রতিবার ভেঙে যায় তার। আজ এরপর কি দেখতে পাবে সেটাও জানা অনিরুদ্ধের, কারণ দুঃস্বপ্নটা একটু একটু করে দীর্ঘায়িত হয় প্রতিবারে। যেন এক ভয়ঙ্কর পরিণতির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেটা। গতবারে অস্পষ্টভাবে সে দেখতে পেয়েছিল কোমোডো ড্রাগনের মতো বিভৎস কিছু সরীসৃপ বুকে হেঁটে হেঁটে চারদিক থেকে তাকে ঘিরে এগিয়ে আসছে। হ্যাঁ, ভুল নেই কোনো। আজও ওই যে ওরা এগিয়ে আসছে, ধীর কিন্তু অমোঘ গতিময়। ক্রমশ তার কাছে, আরো কাছে, আরো কাছে। ঈশ্বর ঈশ্বর, আজ শব্দটা ভাঙছে না কেন? ওহ! তাদের চেরা জীবগুলো লোলুপভাবে বেরিয়ে আসছে বারবার, আর তাদের দুর্গন্ধময় বিষাক্ত নিঃশ্বাসে দম বন্ধ হয়ে আসে অনিরুদ্ধের। সাথে সাথে হড়হড় করে বমি করে ফেলে সে। আশ্চর্য, এই যে এতেও কিন্তু ঘুমটা আজ ভাঙল না তার। তার হাত পাগুলো যেন অদৃশ্য কোনো শৃঙ্খলে আবদ্ধ, পালাবার পথ নেই। হঠাৎ নতুন করে শিউরে উঠে অনিরুদ্ধ। একি, এটাও কি দেখছে? বাকি দেহাংশগুলো কোমোডো ড্রাগনের মতো হলেও মুখগুলো তাদের মানুষের। আর শুধু মানুষেরই নয়, সে মুখ অনিরুদ্ধের চিরপরিচিত। আয়নায় রোজ সে এই মুখই দেখে এসেছে। ছখানা অনিরুদ্ধমুখী নরকের জীব যেন অনিরুদ্ধকে তাদের সঙ্গী হবার আমন্ত্রণ জানাচ্ছে।
লকলকে চেরা জিভ বের করে তারা বিষাক্ত লালা ছুড়ে দেয় অনিরুদ্ধের দিকে। প্রবল যন্ত্রণায় কাঁকিয়ে ওঠে সে। সাথে সাথে তার চামড়াটা কেমন যেন খসখসে আর আঁশওয়ালা হয়ে উঠতে থাকে। অসহ্য যন্ত্রণা আর প্রবল আতঙ্কে অনিরুদ্ধ দেখে তার স্বপ্নটা অন্তিম পরিণতির দিকে এগোচ্ছে। সমস্ত কৃতকর্মের কথা সিনেমার মতো চোখের সামনে ভেসে ওঠে তার। পয়সা আর ক্ষমতার দম্ভে উন্মত্ত হয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কত মানুষের সর্বনাশ করেছে সে। কত নারীর সম্মান লুণ্ঠিত হয়েও হাহাকারের চুপ কথা হয়ে থেকে গেছে। সেই সব দিনে বিচারের বিনা নির্ভীতে কেবল কেঁদেছে। আজই কি তবে অনিরুদ্ধের শেষ দিন? দুঃস্বপ্নের পরিসরেই কি তার অনন্ত নরকবাস? কিন্তু না, হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল তার। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে তখনও। অনিরুদ্ধ উঠতে গিয়ে টের পেয়ে যায় তার সর্বাঙ্গে একটা অবসন্নতা আষ্টে পিষ্টে জড়িয়ে রয়েছে। তার অস্বাভাবিক ভারী দেহটা যেন নিজের নিয়ন্ত্রণাধীন নেই। তবু একটু ধাতস্থ হয়ে পাশের টেবিলে রাখা বোতলটায় হাত বাড়িয়ে নেয় সে। ঢক ঢক করে খানিকটা জল খায় সে। তারপর কোনো মতে জোর করেই বিছানা ছাড়ে অনিরুদ্ধ। ফ্রেশ হতে গিয়ে আয়নায় হঠাৎ চোখ পড়তেই শিরদাঁড়া বেয়ে একটা হিমশীতল স্রোত বয়ে যায় তার। এ কাকে দেখছে সে আয়নায়? যে মধ্য 30-এর সুঠাম যুবকটি গত রাতে ঘুমোতে গিয়েছিল, এ তো সে নয়। এক রাতের মধ্যে যেন 20 বছর বয়স বেড়ে গেছে অনিরুদ্ধর। সারা দেহে প্রৌঢ়ত্বের ছাপ স্পষ্ট। তবে কি সেই জিপসি মহিলার সতর্কবাণী সত্যি হতে চলেছে? কথাটা ভাবতেই দারুণ আতঙ্কে হাত পা ঠান্ডা হয়ে যায় অনিরুদ্ধর। ঘটনাটার সূত্রপাত বেশ কয়েকদিন আগেই হয়েছে। কি যেন একটা পার্বণ উপলক্ষে রেলের মাঠে একটা মেলা বসেছিল, আর সেখানে হরেক রকম জিনিসের পসরার পাশাপাশি ছিল নানান রকমের বিনোদনের উপকরণও। তারই মধ্যে অনিরুদ্ধর নজর কাড়ে একটা তাঁবু। তাঁবুটায় একজন বেদুইন বৃদ্ধা অদ্ভুত জবরজং পোশাক পরে নানা রকম হাত সাফাইয়ের খেলা দেখাচ্ছিল, আর সাথে ছিল ভাগ্য গণনা ও ভবিষ্যৎবাণীর প্রহেলিকাময় হাতছানি। কয়েক মাস ধরে দুঃস্বপ্ন দেখে দেখে অস্থির অনিরুদ্ধ। ভাগ্য গণনা করাতে গেলে সেই রহস্যময় জিপসি মহিলা অনেকটা সময় নিয়ে আতশ কাজ সহযোগে তার হস্তরেখা বিচার করে। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে অনিরুদ্ধর মুখমণ্ডল অবলোকন করতে থাকে। ধীরে ধীরে তার মুখমণ্ডলে যেন ভরা শ্রাবণের মেঘ জমে ওঠে। তারপর মাথা নাড়তে নাড়তে ভাঙা ভাঙা হিন্দি বাংলা মিশিয়ে গম্ভীরভাবে সে বলে ওঠে, বেটা, বহুত গুনাহ করেছিস তুই। সামনে তোর বহুত বড় খতরা আছে, মদ ভি হতে পারে। প্রথমটাতে অনিরুদ্ধ হেসেই উড়িয়ে দিয়েছিল। ভেবেছিল ভয় দেখিয়ে বুঝি বেশি পয়সা লোটার ফিকির করছে বুড়ি। কিন্তু তার অতীতের সমস্ত ঘটনা, এমনকি যেগুলো অনিরুদ্ধ বাদে আর কারোরই জানার কথা নয়, সেগুলোও যখন সেই বুড়ি গড়গড়িয়ে বলে দিল, তখন আর অবিশ্বাস করা সম্ভব হলো না তার পক্ষে। এরপর সে জানালো অনিরুদ্ধর সবচেয়ে বড় শত্রুর দিক থেকেই সেই প্রাণঘাতী বিপদের আশঙ্কা রয়েছে। সঙ্গত কারণেই অনিরুদ্ধ যখন এর প্রতিকারের কথা জানতে চাইল, তখন সেই বেদুইন বৃদ্ধা খানিকটা কি যেন ভেবে প্রথমে কিছু মন্ত্রপুত ভেষজ রঞ্জকের ব্যবহার সহযোগে ডান হাতের বাহুতে একটা অদ্ভুত উল্কি এঁকে দিল। সেই উল্কিটায়
একটা ভয়াল দর্শন সাপ চক্রাকারে নিজেরই লেজের অংশ থেকে নিজেই ভক্ষণে উদ্যত হয়েছে। তারপর সেই বৃদ্ধা জানালো, নিয়তিকে খণ্ডানোর ক্ষমতা কারোর নেই, তবে ওই মায়াবী উল্কিটা অসীম ক্ষমতার অধিকারী। আত্মরক্ষার জন্য ব্যবহার করলে বড় বিপদও কাটিয়ে দিতে সক্ষম, কিন্তু সাবধান, অপপ্রয়োগে নেমে আসবে ভয়ঙ্কর এক অভিশাপ, যা ঘুমের মধ্যে তিলে তিলে শুষে নেবে প্রাণশক্তি। পরদিন বৃদ্ধার ভবিষ্যৎবাণী সত্যি করে অনিরুদ্ধর কালোবাজারি ব্যবসার প্রধান প্রতিদ্বন্দ্বী অলোকেশের পাঠানো গুন্ডারা দরজা খোল বলছি। দরজাটা অনিরুদ্ধর ওপর প্রাণঘাতী হামলা চালায়। কিন্তু সতর্ক অনিরুদ্ধ সময় মতো মায়াবী উল্কিটা জাগালে অলৌকিক মায়া বলে গুন্ডাদের উপর আছড়ে পড়ে বিষাক্ত ছোবল। কিন্তু পরিত্রাণ পেলেও অনিরুদ্ধর মাথায় তখন শয়তান ভর করেছে। ভাড়াটে গুন্ডাদের একজনের ফোন থেকে অলোকেশের ষড়যন্ত্র জানতে পেরে তাকে নিকেশ করার আদেশ দেয় সেই উল্কির কাছে। আদেশ অভ্রান্তভাবেই পালিত হয় বটে, কিন্তু উল্কির জায়গাটা অল্পক্ষণ তীব্রভাবে জ্বালা করে ওঠে তার। তখনও সে জানে না কি ভয়ানক পরিণতি ওঁত পেতে আছে তার জন্য। এখন সে বেশ বুঝতে পারছে, হয় তাকে দিনের পর দিন না ঘুমিয়ে উন্মাদ প্রায় অবস্থায় বাঁচার চেষ্টা করতে হবে, আর না হলে ঘুমের মধ্যেই ভোগ করতে হবে নরক যন্ত্রণা, আর নিরন্তর হারাতে হবে প্রাণশক্তি। উভয় ক্ষেত্রেই মৃত্যু কেবল সময়ের অপেক্ষা। নিয়তিকে খেই বা খণ্ডাতে পেরেছে? নিদ্রাহীন ক্লান্ত অবসন্ন শরীরটায় হঠাৎই সাগরের ঈষৎ নোনতা মিঠে হাওয়া এসে লাগে। সব চিন্তা অনিরুদ্ধর মাথা থেকে মুছে যায়। একটা তৃষিত ব্লটিং পেপার যেন অক্লেশে অকিঞ্চিতকর তরল কণাগুলো শুষে নিচ্ছে। আহা, কি আরাম! মাথার মধ্যে গুনগুন করে একটা সুরেলা নারী কণ্ঠ ঘুম পাড়ানি গান গাইছে, নাকি আসবে না আমার কাছে? ডাকছে তাকে। কত শত বছর ধরে শুধু তোমার জন্যই তো প্রতীক্ষা করছি অর্ণব। এসো এসো অর্ণব, আমার কাছে এসো। সেই ডাক অগ্রাহ্য করার ক্ষমতা কারণ নেই, অর্ণবেরও না, অনিরুদ্ধরও না। আমার কাছে এসো অর্ণব, এসো। তুমি তো অর্ণব, অর্ণব মানে তো সাগর। এসো, ছবির মহাসাগরে নিজেকে মিশিয়ে দাও। এসো। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। উফ, উফ। অনিরুদ্ধের ইহজীবনের মহাপাপ জন্মের অবসান লগ্নেও জন্মান্তরের পরপার থেকে আহ্বান জানাচ্ছে তাকে। আমিও তবে তোমার কাছে আসি। সেখানে তার নাম অর্ণব। এইভাবে কত শত পরিচয়, আরো কত জন্মান্তরে তাকে ভোগ করতে হবে শাস্তি বিধান। তার উত্তর আছে মহাকালের গর্ভে। কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন।
যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পবাজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করবেন, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশন আপনারা সবসময় পেয়ে যান।